ধর্ষণ হত্যা মামলায় একদিনে রেকর্ড সংখ্যক সাক্ষ্য গ্রহণ। 17 জনের মধ্যে মা বাবা সহ নেওয়া হলো 10 জনের। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সুশৃঙ্খলভাবে আসামিকে নিয়ে যান, মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আদিনের পোস্ট অপারেটিভে পরিবেশগত ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। এসি বন্ধ থাকায় অক্সিজেন ঘাটতিতে 6 শিশু মৃত্যুর ধারণা। কালই প্রতিবেদন জমা। মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জোর তৎপরতা। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় 80% ছাড়। ফাঁকা থাকবে 10 ভাগ শয্যা। চিকিৎসকদের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। রাশিয়ায় 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সি সিলগালা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের। এবং 1 মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর। নাশকতায় জড়িতদের শাস্তির পরামর্শ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 10 জন। ধর্ষণ হত্যা মামলায় একদিনে রেকর্ড সংখ্যক সাক্ষ্য গ্রহণের নজির তৈরি হলো বিচারালয়ে। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এছাড়া আদালতের বাইরে আসামির বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু কন্যার নির্মম মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে সাক্ষীর কাঠগড়ায় রামিসার মা বাবা। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, আর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন রামিসার বাবা। আমি আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ 15 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষীদের বর্ণনা থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। 9 জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যাহা যা প্রয়োজন সব কিছুই তারা আদালতে ব্যক্ত করেছে। দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট। সাক্ষ্য গ্রহণের প্রথম দিন দুপুর পর্যন্ত 10 জনের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়। এমন উদাহরণ দেশের বিচার বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। অভিযোগ গঠনের দিন এজলাসে তোলার সময় গণমাধ্যমের কাছে তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা দাবি করে প্রধান অভিযুক্ত সোহেল। আদালতের বাইরে আসামির বিভ্রান্তমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খলভাবে আসামিকে জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন। বুধবার সাক্ষ্য দিতে পারেন মামলার তদন্ত কর্মকর্তা, সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট প্রদানকারী চিকিৎসক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম,
চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ প্রথম দিনে 12 জনের সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে 12 নম্বর সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তিনি হচ্ছেন যিনি রামিসার মরদেহ ময়নাতদন্ত করেছিলেন সেই চিকিৎসক, এবং তিনি এখন পর্যন্ত তিনি আদালতকে জানাচ্ছেন যে তিনি যখন রামিসার মরদেহ থেকে কি কি আলামত দেখেছেন এবং কি কি বিষয় তিনি সেখানে চিহ্নিত করেছেন। এর আগে সকালে শুরুতেই রামিসার বাবা, এরপরে রামিসার মা এই মামলায় সাক্ষ্য দেন এবং পরবর্তীতে রামিসার বোন, রামিসার চাচি এবং রামিসার চাচা মামলায় সাক্ষ্য দেন। এবং এর পরবর্তীতে যে ঘটনা ঠিক পরপরই মরদেহ উদ্ধারের সময় যারা সেখানে ছিলেন, অর্থাৎ প্রতিবেশী যারা ছিলেন, অর্থাৎ মামলার যে গুরুত্বপূর্ণ যারা সাক্ষী হিসেবে ছিলেন, তাদের সকলেরই সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। এবং এই সকল সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষ মন্তব্য করেছে যে এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ এখন পর্যন্ত বলা চলে যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণের সময় রামিসার বাবা মা তারা জানাচ্ছিলেন যে কিভাবে তারা যখন তাদের মেয়ের মরদেহ উদ্ধার করেন এবং এই সময়ে যে আরেকজন আসামি স্বপ্না তাকে বারবার আকুতি করা সত্ত্বেও তিনি যে দরজা খুলছিলেন এবং সোহেল রানাকে পালাতে সহযোগিতা করছিলেন সেই কথাও তারা দুজন আদালতকে জানান। এবং আরেকজন প্রতিবেশী তিনি জানান যে দেয়ালে জানালার গ্রিল কেটে সোহেল রানা যে 3 তলা থেকে পালাচ্ছিলেন, তখন সোহেল রানাকে একজন সাক্ষী তিনি সোহেল রানাকে পালিয়ে যেতেও দেখেন। এবং এই সময়ে যে একজন পুলিশ সদস্য যিনি ওই মুহূর্তে তদন্তকারী টিমের হয়ে সেখানে যখন গিয়েছিলেন রামিসার সেই মরদেহটি দেখেছিলেন, তিনি জানান যে সেই মরদেহের চিত্র এতটাই নির্মম ছিল যে তিনি তৎক্ষণাৎ তার চোখের পানি তিনি ধরে রাখতে পারেননি। তো আপাতত এখন পর্যন্ত 12 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আজই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার প্রস্তুতিতে রয়েছেন এবং সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা এই মামলাতে আজকে সাক্ষ্য দেবেন। যদিও এখন পর্যন্ত আদালতে 15 জন সাক্ষী রয়েছেন, এই মামলার মোট 18 জন সাক্ষী, কিন্তু সাধারণত সকল সাক্ষীর যেহেতু সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা বাধ্যতামূলক নয়, কাজে 15 জনকে দিয়েও আজকে আদালত তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে পারেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। এবারে অন্য প্রসঙ্গ। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। মিলেছে পরিবেশগত সমস্যাও। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে কাল। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। 27 মে ঈদের ঠিক আগের দিন হৃদয় বিদারক ঘটনা ঘটে আদ্দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। সমালোচনার ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। ঘটনার পরেই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিং ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবহার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে 2 তদন্ত কমিটি সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। তো এখন তদন্ত যেহেতু এখনো শেষ হয় নাই, তদন্তটা তারা শেষ করুক। তার দাবি, এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। 6 শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের পর এবার ডেঙ্গু মোকাবিলায় নড়ে চড়ে বসেছে সরকার। নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে টেস্টে 80% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফাঁকা রাখতে হবে 10% শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয় অংশীজনদের সঙ্গে সভা শেষে জারি করা হয়েছে এক গুচ্ছ নির্দেশনা। জানানো হয়, আপাতত ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না সরকার।
মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় এবার আগে ভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশা নিধন সহ চিকিৎসা সেবায় নেওয়া হচ্ছে আগাম পরিকল্পনা। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সচিবালয়ে সব মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথোলজি, বেসরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের নিয়ে বিশেষ সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যেভাবে আমরা আলোচনায় প্রাধান্য পায় ডেঙ্গু রোগীর চিকিৎসা সংকটের প্রসঙ্গ। তাই দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড খালি রাখার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। জানান আপাতত ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নেই। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় নাই। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করব। ভুক্তভোগীদের দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়েও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। থামছে না হামের প্রকোপ। অপ্রত্যাশিত উন্নতির দেখা নেই হাসপাতালগুলোতে। শিশুদের পাশাপাশি বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যাও। এদিকে সংক্রমণের শঙ্কায় ডিএনসিসি হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার। গেল 16 মার্চ থেকে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে হামের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম শুরু হয়। 1054 শয্যা থাকলেও বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালটিকে। ঈদের পর সংক্রমণ বাড়ায় শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও আসছেন চিকিৎসা নিতে। সংক্রমণের শঙ্কায় হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যমের প্রবেশও। ঈদের দিন থেকে জ্বর আর পাতলা পায়খানা, পরে এই যে ডায়রি হসপিটালে আনছি, এখানে আনার পরে ওখান থেকে আনতে হামের সমস্যা, পরে হসপিটালে নিয়ে আসলাম। এক সপ্তাহ মতো জ্বর ছিল বাড়িতে, বুঝছেন। তারপর আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আইসিইউতে ভর্তি করাইছে। এমন পরিস্থিতিতে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। It's an achievement of our treatment. হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 174 জন। নতুন ভর্তি হয়েছেন 100 জন। একই সময়ে ছাড়া পেয়েছেন 113 জন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার। এ খাতে আর কোনো সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়ায় 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে সিলগালা করা হয়েছে 3টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্প্রতি মাদারীপুর ও কিশোরগঞ্জের 2 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় বিদেশকর্মী পাঠানোর নামে প্রতারণা, এমন অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোনো সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী 1 মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাল্লাহ 10-15 দিন থেকে 1 মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন আপনারাই দেখবেন। আমাদের শ্রমবাজারটাও খুলে যাবে। বিদেশগামী কর্মীদের জন্য বিএমইটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে। তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স
কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে মানে প্রায়োরিটি বেসিস তাকে ফ্যাসিলিটি দিতে হয়। এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির দাম বাড়িয়ে জনগণের সঙ্গে জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের সদর উপজেলার সোনাতলায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডাক্তার শফিক বলেন, মূল্য যদি বাড়াতেই হয় তাহলে সংসদে আলোচনা করা উচিত ছিল, কিন্তু রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের গত 3 মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। পেট্রোল, অকটেন এবং ডিজেলের দাম বাড়ে নেই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সকালে রাজধানী গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, বাজেটের পর জুলাই-আগস্টে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। সুয়ারেজ লাইনগুলোকে দাশেরকান্দি স্থানান্তরের পরিকল্পনা চলছে। ওয়ার্ড ভিত্তিক জনপ্রতিনিধি বা কোনো দায়িত্বশীল ব্যক্তি না থাকবার কারণে এই ঘটনাটি বেশি ঘটছে। মানে পরিদর্শন বা দেখভাল করবার লোকের খুবই অভাব। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিব। 5টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রামের হালি শহরে লাকড়ির চুলার আগুনে পড়ল বস্তি। 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে। 15টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। এবার অন্য প্রসঙ্গ। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সকালে এ দুর্ঘটনা হয়। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ঝরল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। মালয়েশিয়ায় 10-11 বছর ছিল, বাড়ি আসছিল, মা বোন এরা আনতে গিয়েছিল। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘ 11 বছর বিদেশে সে বিদেশ যাপন করছিল। আজকে এই পরিবারে সুখের এবং আনন্দের একটা বা ঈদের দিন ছিল, কিন্তু সেটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে শোকে পরিণত হয়েছে। কুমিরের মুখে প্রাণ গেল শিশু ফাতেমার। 10 ঘন্টা পর বাগেরহাটের খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের দিঘি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার।
চোখের সামনে কুমিরের মুখে প্রাণ গেল একমাত্র সন্তানের, সেই মরদেহ পেয়ে বাকরুদ্ধ মা। সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খান জাহান আলী রাদিয়াল্লাহু মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এই সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে নৌকা নামিয়ে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে। 10 ঘন্টা পর মঙ্গলবার ভোরে মহিলাঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তার শরীরে কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। ভাইয়াকে বলে, কাউরে মামা বলে, কাউরে নানা বলে আবার কারোর যদি পানি লাগে বিদেশের লোকের বোতল ভরে পানি এনে দেয়। ও খুব আনন্দ হতো, খুব ভালো মেয়েটা। আমরা সবাই চাই মেয়েটাকে সুন্দরভাবে দাফন করা হোক। 2টি ঘাটে ফেন্সি দিয়ে বেড়া দেওয়া হোক, যাতে করে কুমির যেন নিরাপদে থাকে এবং দর্শনার্থী যারা আছে এলাকাবাসী নিরাপদে থাকে, কিন্তু অদ্যাবধি সেটা করা হয়নি, যার কারণে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিরের দাঁতে বেশ চিহ্ন পাতায়, তার পায়ে শরীরে বিভিন্ন আছে, বিভিন্ন স্থানে দাগ আছে। এখন আমরা তার সুরতাল হয়েছে, এখানে আমাদের মাজার কর্তৃপক্ষের একটি গণকবরের জায়গা আছে দিঘির ওই পূর্ব পাশে। আমরা তার আজকে জানাজার পরে সেখানে আমরা গণকবরের ব্যবস্থা করছি। মারা যাওয়া শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বাগেরহাট। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে লাগে আগুন, মুহূর্তেই ছড়িয়ে পড়ে বস্তিতে। পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রাম নগরীর হালি শহরের অন্তত 15টি বসতঘর। তবে কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে বসতঘর, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা মালামাল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর হালি শহরের আই ব্লক এলাকায় একটি বস্তিতে রান্নাঘরের লাকড়ির চুলা থেকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা পানি দিয়ে নিয়ন্ত্রণে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে যায় 15টি পরিবারের বসতঘরের সবকিছু। বিশাল এক বড় আগুন লাগছে, আমার জন্মে আমি দেখি নাই। যাদের ড্রামে স্টোর করা পানি থাকে ওগুলো পিছন দিক দিয়ে কিছুটা দেয়াতে ওই পাশের ঘরগুলো আল্লাহর রহমতে কিছুটা সেভ হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সেটি ছিল চুলা, লাকড়ির চুলা, এবং সেখানে গ্যাস সিলিন্ডারও ছিল। যদি এটা নিয়ন্ত্রণ করা না যেত তাহলে সব ছড়িয়ে যেত। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কোন ধরনের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে তা নিয়ে 1 মাসের মধ্যেই তালিকা করে সরকারকে দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দেয়া তথ্য সক্ষমতার উপর নির্ধারিত হবে বন্ধ কলকারখানার ভাগ্য। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন ও বন্ধ শিল্পের পার্থক্য বিবেচনায় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত প্রশস্ত করবে কর্মসংস্থানের বাজার। সেলিয়া সুলতানার রিপোর্ট। মাছের ঘের আর কৃষি জমি মনে হলেও এটি আসলে মূলত একটি ফ্যাক্টরির মাঠ, যে মাঠে কোনো এক সময় হয়তো শত শত শ্রমিক কাজ করতে আসতেন। সে মাঠটি যেমন কৃষি জমিতে রূপান্তর হয়েছে, ঠিক একইভাবে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো আসলে বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছেন মালিক। শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। জানা মতে প্রায় 4000 শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করতেন। কোভিডের পর মোশাররফ হোসেনের জন্য ব্যাংক বরাদ্দ করেছিল 50 লাখ টাকা, কিন্তু সে টাকা হাতে ছুঁয়ে দেখতে পারেননি। গাইবি এই ঋণের সুদের জাল এখন কোটি টাকা ছাড়িয়ে গিলে ফেলেছে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর ভাগ্য। এখন তিনি নিজের মাথার উপর ছাদও হারাতে চলেছেন। ব্যাংকই আমার সাথে জালিয়াতি করছে, বড় জালিয়াতি। ব্যাংক যদি আমাকে হেল্প করতো তাহলে আমি পুনরায় দাঁড়াইতে পারতাম। আমি ব্যবসা বুঝি, আমি কাজ বুঝি, আমি একজন কর্মঠ লোক। আপনার কাছে কখনো ব্যাংকের টাকা পৌঁছায়ই নাই? না, ওই 50 লক্ষ টাকার একটা টাকাও আমার কাছে দেয় নাই। এই টাকাটা আমার হাতে পর্যন্ত পৌঁছায় নাই। এই টাকাটা তারা আবার ওই সুদে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। কাজ হারানো কত সহজ। হঠাৎ এক রাতে মুঠোফোনের এক খুদে বার্তায় 20 বছরের কাজ হারানো সহকর্মীদের বেকার জীবনের দুর্বিষহ গল্প বলেন তফিজুল ইসলাম।
কেউ অটো চালাচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে, কৃষি করতেছে, মানে বিভিন্ন। এই যেমন কোম্পানি, যেমন আমারই কলিগ একসাথে চাকরি করছে প্রায় 20 বছর, অলরেডি 2 জন মারা গেছে চিকিৎসার অভাবে ধরতে গেলে। সাভারের একই রোডে পরপর বন্ধ হয়েছে 9,000, তারপর 4,000 শ্রমিকের 2টি প্রতিষ্ঠান। আরেকটি প্রতিষ্ঠানের 11,000 কর্মী এখন চাকরি হারানোর পথে। এমন অবস্থায় বন্ধ কারখানা চালু করার সুযোগ কারা পাচ্ছেন তা নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু গ্লোবাল মার্কেট তারা হারিয়েছে, কেউ কি সুদের বার্ডেন এত বেশি হয়ে গেছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের কিস্তি ডিফল্ট হওয়ার কারণে এখন এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তাদের পক্ষে আর ওই কন্টিনিউ করা সম্ভব না। এক একজনের নেচার এক এক রকম হবে। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কারখানা তবে চলতে পারবে। কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ নেওয়া হবে যেখানে সব ধরনের সমস্যাকেই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এটা মাসখানিকের মধ্যেই কালেকশন কাজ শেষ হবে। তবে বন্ধ কারখানা সচল করতে আর্থিক সহায়তা ছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র সরকার না, এখানে যারা নাকি উদ্যোক্তা ছিল তাদেরকে এগিয়ে আসতে হবে। তবে এবং তারা তখনই মানে আপনার এগিয়ে আসবে যখন যারা নাকি যাদের জন্য এগুলো আপনার পুড়ে গিয়েছিল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এগুলো নষ্ট করলো তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ডেফিনেটলি ওই যে যারা উদ্যোক্তা তারাও এগিয়ে আসবে না। তবে রাজনৈতিক বা অস্থিতিশীলতার কারণে বন্ধ কারখানা ছাড়াও রুগ্ন প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন, লোকসান গুনছে বা উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এমন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রুগ্ন ও বন্ধ প্রতিষ্ঠানের সক্ষমতা ও বিভাজন যাচাই বাছাই করে ঋণ দিলে আর্থিক অপচয় হ্রাস পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার। অন্তর্বর্তী সরকারের সময়ে টবে গাছ লাগানোর নামে বছর খানেক আগে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট করেছে তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা। ঢাকা গ্রিন করার লক্ষ্য দেখানো হলেও মূলত বরাদ্দের টাকায় গ্রিন হয়েছে তাদের পকেট। নগর পরিকল্পনাবিদরা বলছেন অর্থ হাতানোর জন্যই চলে জনগণের সঙ্গে এমন প্রতারণা। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটির বর্তমান প্রশাসক। এম এ আজিমের রিপোর্ট। বছরখানেক আগে গ্রিন ঢাকা গড়ার লক্ষ্যে টবে গাছ লাগানোর নামে 22 লাখ টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা ঘুরে দেখতে চাই সে গাছের বর্তমান অবস্থা। বরাদ্দের অর্থে টবের গাছ কতটুকু গ্রিন করতে পেরেছে বর্তমান ঢাকাকে। মিরপুর 1 থেকে 14 টবে লাগানো 700 গাছ থাকার কথা, তবে মেলেনি একটি গাছেরও সন্ধান। স্থানীয় থেকে পথচারী কেউ দেখেওনি টবের সে গাছ। এই ফুটপাত বা কোথাও রাস্তাঘাটে না, আমার চোখে পড়েনি। এরকম কোথাও দেখেন নাই? সিটি কর্পোরেশন লাগিয়েছে? না, এটা দেখে নাই। তাহলে ঢাকা গ্রিন করার নামে বরাদ্দের অর্থ কি কারো পকেট গ্রিন করেছে? জানতে উত্তর সিটি কর্পোরেশনে সময় সংবাদ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কোনো কর্মকর্তা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজেই জানান যে কয়েকটি গাছ লাগিয়েছিলেন তারা, তার জন্য কিনতে হয়নি টব। সিটি কর্পোরেশনের ড্রাম কেটেই বিনামূল্যে টব বানিয়েছেন তারা। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ওষুধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। গাছ কোথায় প্রশ্নের মুখে দায় স্বীকার করেন আরবরিকালচার কর্মকর্তা। বলেন কিছুটা ত্রুটি আছে তাদের। এটাতে একটু হচ্ছে আমরা একটু প্রবলেম আছে, একেবারে যে নাই প্রবলেম তা না। এখানে হচ্ছে কিছু এই জায়গায় আমাদের হচ্ছে গাছ নষ্ট করে ফেলছে। শুধু একটি সড়ক আর 700 গাছ নয়, রাজধানীতে এমন একাধিক স্থানে গাছ লাগানোর নামে অর্থ ব্যয় করছেন তারা। 700 আমরা এখানে দিইনি, আমাদের 1000 প্রত্যেকটা কোথায় কোথায় দিচ্ছে আমাদের লিস্ট আছে, ওইখানে আমরা 700 দিইনি। আমাকে একটু লিস্টটা দিতে পারবেন ভাই? আচ্ছা, আমি ওটা দিতে পারবো। এবার তাদের সে তালিকা ধরে বর্ধিত পল্লবী আবাসিক এলাকায় সময় সংবাদ। এখানে ড্রাম আছে, গাছ নেই। ড্রামগুলো বাঁকা, রং নাই, এই সেই। তখন আমরা বললাম যে আমাদের তো এই যে ড্রামগুলো যে আসছে এগুলো তো কি করতে হবে,
রং করতে হবে, এগুলো ড্রেসিং করতে হবে, টোটাল কতগুলো দিবে আনার পরে হয়তো আমরা এবার গাছ লাগাবে, রং করবে, সে প্রক্রিয়াটা তারপর যাবে। তাহলে বরাদ্দের অর্থ ব্যয় হয়েছে কোথায়? এসব জানতে সিটি কর্পোরেশনে গেলে এবার দরজা বন্ধ করে রাখেন দুই কর্মকর্তা। গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন এ নগর পরিকল্পনাবিদ। টবের গাছ অথবা গাছ লাগিয়ে সেটা লালন না করার মধ্যে দিয়ে সে গাছগুলোকে হত্যা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন প্রতারণার জন্য। আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। যারা এই গাছ লাগায় বৃক্ষরোপণগুলো করেন তারা যদি পরিচর্যা না করে এবং তারা যদি যথাযথ শর্ত মেনে না চলে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। সময় সংবাদের অনুসন্ধান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গাছ ও মাটির জন্য বরাদ্দের 58,92,000 টাকা লোপাট হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মার্কিন আহ্বানের পরও লেবাননে হামলায় নেতানিয়াহুর ওপর খেপেছেন ট্রাম্প। পাগল ও অকৃতজ্ঞ আখ্যা। হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দাবি। এআই ক্যামেরার মামলা থেকে বাঁচতে নাম্বার প্লেট লুকিয়ে বা বিকৃত করে চলাচল করছে রাজধানীর অনেক যানবাহন। সম্প্রতি এমন অসৎ উপায় অবলম্বন করা চালককে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এমন কৌশলের আশ্রয় না হলে কঠোরভাবে আইন প্রয়োগে বাধ্য হবে ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রীতিমতো সারা ফেলে এই উদ্যোগ। মামলার ভয়ে এখন আর সিগন্যাল অমান্য করছেন না চালকরা। ঠিক এমন সময় সামনে আসে কিছু ভিডিও। দেখা যায় মোটরসাইকেলের নম্বর প্লেটের ডিজিট টেপ দিয়ে ঢাকা। সড়কে চলছে স্বাভাবিকভাবেই। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। নজরে আসার পর মাঠে নামে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। শুরু হয় এআই ও সিসিটিভি ফুটেজ খোঁজা। নম্বর প্লেটের শেষ ডিজিট হিসেবে 999টি নম্বর ধরে চলে তদন্ত। এক সপ্তাহে 70টি মোটরসাইকেল শর্টলিস্ট করা হয়। পরে ম্যানুয়ালি শনাক্ত করা হয় অপরাধীকে। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাই ধরেছি। নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। লালবাগের বেলতলি লেনে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয় মোটরসাইকেল সহ। তেজগাঁওয়ের অফিস শেষে ফেরার পথে লাভলু মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকেছিল। হঠাৎ হেলমেটটা নাই, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি এই মামলা হয় এইখানে একটা ছোট ভাই একটা স্টিকার লাগাই দিছে। ও আমার আর মনে ছিল না, স্টিকারটা একদিন ছিল, তখন আমি একা যাচ্ছিলাম, তখন এই ভিডিও ফুটেজটা মনে হয় কোনো সাংবাদিক করছে। তারপরে আমরা তেজগাঁও থেকে ধানমন্ডি যাই, এরপরে খুলে ফেলি। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাবলু হককে 1 মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি তার। কাউকে সাজা দেওয়া এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। 1 বছরের মধ্যে রাজধানীর শতাধিক পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাফিক আইন না মানলেই মামলার মুখোমুখি করার হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বাড়বে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, দ্বিগুণ করা হয়েছে জটিল রোগের চিকিৎসার অনুদান। সকালে আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, আগামী বছর প্রায় 40,20,000 মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাব রয়েছে। বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, যেটা এখন বিএনপির না, এটা এখন জাতির ম্যানিফেস্টো। ফ্যামিলি কার্ড যেটা আমাদের শুধু নয়, সরকারের
নাম্বার 1 ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মধ্যে ফ্যামিলি কার্ড, এবং এটার পাইলটিং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা দ্বিতীয় ধাপ পর্যন্ত, এবং এই মাসে জুন মাসের আজকে 2 তারিখ, ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই দেখবেন তৃতীয় ধাপ কমপ্লিট হবে ইনশাল্লাহ। এবার আসছে বাজেটের খবর। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার অগ্রাধিকারে থাকবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি অনুসন্ধানের মতো বিষয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, উৎপাদন খাত ও অর্থনীতি গতিশীল রাখতেই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিকে। ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। কয়েকদিনের জ্বালানি সংকটের পর 2 দফা দাম বৃদ্ধি, এলপি গ্যাসের দামেও বড় উল্লম্ফন। শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। যাপিত জীবনের অনুষঙ্গ জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে আসছে নতুন বাজেট। তবে বাজেটের জটিল তত্ত্ব বোঝে না সাধারণ মানুষ। তাদের চাওয়া নিয়ন্ত্রণে থাকুক তেল গ্যাস বিদ্যুতের দাম, যাতে আমাদের ওখানে লোডশেডিং না হয়, যাতে নিম্নমুখী থাকে দাম, সবাই যাতে ব্যবহার করতে পারে। এটা জনগণের কাছ থেকে পকেট টাকা কাটে বের হয়ে যায়, এটা আমরা চাই না। নিম্নবিত্ত আয়ের মানুষ আমাদের সহনীয়শীলের ভিতরেই যাতে এগুলি থাকে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, তাই বিনিয়োগকারীরা তাকিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটের নীতি কৌশলের দিকে। ঐতিহাসিকভাবে এই মুহূর্তে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে কম। সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি। 1 নম্বর হচ্ছে আপনার জ্বালানি এবং বিদ্যুৎ, আর 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। 13%, 14%, 15% ইন্টারেস্ট দিয়ে অন্য সেক্টরে কী হবে জানি না, আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে না। নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, গ্রাহক প্রত্যাশা ও অর্থনীতি ও উৎপাদন খাতের সুরক্ষা বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেটে অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ জ্বালানি খাত। ইরান ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমদানি নির্ভরতার ঝুঁকি। তাই নতুন বাজেটে গুরুত্ব পাবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আর নিজস্ব জ্বালানি উত্তোলন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গও থাকবে বাজেট বক্তৃতায়। জ্বালানি না হলে, বিদ্যুৎ না হলে তো এদেশের উৎপাদন বাড়বে না। সেই জন্য আমাদের সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক যত্নবাদ এবং অনেক অগ্রাধিকার দিয়ে বাজেটে যে বরাদ্দ দিয়ে রেখেছে। আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর এই লক্ষ্য পূরণে ভ্যাট ট্যাক্স কমানো সহ বাজেটে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। রুফটপ সোলার প্যানেল এগুলোতে যাতে উৎসাহিত করা, এইবারের বাজেটে এগুলোকে বিবেচনায় রেখে আমাদের অর্থায়ন করা হবে এবং আমাদের আমদানি নীতিতেও এগুলোর উপরে যে শুল্ক এটার সাথে সম্পর্কিত সেটা করা হবে যৌক্তিকভাবে। এটাই আমি কামনা করি। তরল জ্বালানিটাকে ফেজ আউটের ডিরেকশনটা এই বাজেটে থাকতে হবে। সরকারি মালিকানাধীন কোম্পানিদের যে সেবা দিচ্ছে সেই সেবা মুনাফা মুক্ত হবে, তাহলে জ্বালানি মূল্য বৃদ্ধি চাপ অনেকখানি কমে যাবে, সরকারের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। পাশাপাশি এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের দাবিও জানান বিশেষজ্ঞরা। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মানুষের এ চাওয়া পূরণ করেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিন দিন। তবু গ্রাহকদের প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন হবে ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে পাওয়া যায় জ্বালানি পণ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের অনীহায় ধীর গতিতে চলছে মাতারবাড়ির পাশাপাশি বে টার্মিনাল মেগা প্রকল্প। কম বিনিয়োগে বেশি লাভ তুলতে এনসিটি, সিসিটি এবং জিসিবির দিকেই এখন নজর তাদের। সাক্ষরচপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর লালদিয়া টার্মিনাল বাণিজ্যের চিতার হবে আগামীর বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার। প্রচলিত এই ধারণা থাকলেও একের পর এক জটিলতা ভিড়ছে এই 3টি মেগা প্রকল্পে। সময় পেরিয়ে গেল, এই 3টি বন্দরে এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো। নতুন পোর্ট মানে আপনি
নতুনভাবে নতুন এফিসিয়েন্সি এবং কম বেটার এফিসিয়েন্সিতে করবেন। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। 17,525 কোটি টাকার বিএ টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক সহায়তা হিসেবে দিয়েছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হলো কক্সবাজার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল, শেড এবং ইয়েট নির্মাণের কাজ চলছে অনেকটা ধীর গতিতে। আর পতেঙ্গায় 50 একর জায়গার উপর টার্মিনাল নির্মাণ এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 6,700 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের এপি মুলার। বে টার্মিনালের জন্য আমাদের যে ফিজিবিলিটি স্টাডিটা দরকার ছিল সেটা আমাদের 2D সিমুলেশনের কাজ শেষ হয়েছে। এটার এখন তথ্যপত্র যাচাইয়ের কাজ চলছে। অথচ কয়েক বছর ধরে বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে আসছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। তার একটি বিকল্প পথে অনেকে হাঁটছে, যেমন ডিপি ওয়ার্ল্ড, তারপর আরও অনেকেই, যে চট্টগ্রাম বন্দরের ভিতরে এনসিটিতে, সিসিটিতে, জিসিবিতে বিনিয়োগের জন্য। তার মানে কি রেডিমেড পোর্টে বিনিয়োগ করে, অল্প বিনিয়োগ করে বেশি লাভ করার চিন্তাভাবনা। 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা লালদিয়াচরের এপি মুলার টার্মিনাল। সব জটিলতা এড়িয়ে বন্দরের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু করা এখন কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গার বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর চরভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য সেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না। উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের 32 জেলার 100 উপজেলায় আছে 15 লাখ পরিবার, যেখানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে 4 থেকে 5টি গরু, ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই 1 কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে, তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3 ভাগ দারিদ্র্য সীমার নিচে এবং 12.9 ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় নেতানিয়াহুর উপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন ট্রাম্প। এমনকি ফোন আলাপে নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন তিনি।
লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে ইসরায়েলি হামলার পরিকল্পনায় নেতানিয়াহুকে গালিগালাজ করে বসেন ট্রাম্প। প্রেসিডেন্টের সাফ কথা, তার কারণেই নাকি জেল খাটা থেকে বেঁচে গেছেন বিবি, অথচ এখন তার কথাই শুনছেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্পের এমন রূপ দেখে আপাতত বৈরুতে হামলা থেকে পিছু হটেছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এ দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চিৎকার আর গালিগালাজের খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৈরুতে ইসরায়েলের লাগাতার বোমাবাজি আর লেবাননের আকাশচুম্বী ভবন ধুলোয় মিশিয়ে দেওয়ার নীতিতে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে ফোনে সরাসরি পাগল বলে আখ্যা দেন নেতানিয়াহুকে। নেটিজেনরা বলছেন ট্রাম্পের এই মেজাজ গরমের আসল কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তলে তলে চলতে থাকা চুক্তি ভেস্তে যাওয়ার ভয়। একজন বিশ্বনেতা আরেকজন রাষ্ট্রপ্রধানকে এভাবে ফোনে ধমক দিয়ে সোজা লাইনে নিয়ে আসছেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ট্রাম্পের এমন ধমক খেয়ে নেতানিয়াহু নাকি বাধ্য ছেলের মতো ঠিক আছে বলে ফোনের লাইন কেটেছেন। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। কাল নারী সাফে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে নজর বাংলাদেশ নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল খেলতে চায় ঋতু মারিয়ারা। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন করেনি বাটলার শিষ্যরা। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। সাফের হ্যাট্রিক শিরোপা জিততে এসে প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সের হিসাব মিলাতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে কোনো রকম জয়ের পর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারা, তাতেই অশান্ত হয়ে ওঠে লাল সবুজ মেয়েদের ড্রেসিং রুম। ম্যানেজারের বিতর্কিত কর্মকাণ্ডের পর ফুটবলারদের পারফরমেন্সে ক্ষুব্ধ হেড কোচ পিটার বাটলার। কৌশলের সঙ্গে একাদশেও পরিবর্তন করেও ব্রিটিশ কোচ সেরা পারফরমেন্স আদায় করতে পারছেন না শিষ্যদের কাছ থেকে। মনিকা তহুরাদের উপর তো রীতিমতো ক্ষোভই ঝাড়লেন বাটলার। তবে গ্রুপ পর্বের আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চায় না লাল সবুজ মেয়েরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেপালও কম শক্তিশালী নয়, তাই সেমির বাধা টপকে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য নারী সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওইটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভারতের বিপক্ষে মাথায় চোট পেলেও শঙ্কামুক্ত গোলরক্ষক মিলি আক্তার। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন না করে রিকভারি সেশন করেছে নারী দল। গ্রুপ পর্বের ভুলগুলো নিয়ে কাজ করছেন পিটার বাটলার। মিলি এই মুহূর্তে ভালো আছে, সামান্য ব্যথা আছে মাথায়, তো এটা আসলে খুবই নর্মাল। আমরা যে পরিকল্পনাটা দিয়েছিলাম, আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেকে ভালো করেছে, অনেকে তাদের সেই পরিকল্পনাটা সাকসেসফুলি করতে পারেনি। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। আগামী বুধবার সেমি লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানেই হিমালয় কন্যাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাফের দুবারের চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়া ও আসন্ন বিসিবি নির্বাচন প্রক্রিয়া তদারকি করতে ঢাকায় অবস্থান করছে আইসিসির 2 সদস্যের দল। সোমবার বাংলাদেশে পা রেখেছেন ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাবেঙ্গা মুখুফলানে। বিসিবি নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সঙ্গে আজ এই বৈঠক হবার কথা। বোর্ডের লিগ্যাল টিমের সদস্যদের সঙ্গে সর্বশেষ নির্বাচন আর বোর্ড ভেঙে দেবার প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে এই সদস্য দল। পাশাপাশি বৈঠক হবে অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে। 7 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী প্রক্রিয়া নিয়েও তদারকি করবে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধর্ষণ হত্যা মামলায় একদিনে রেকর্ড সংখ্যক সাক্ষ্য গ্রহণ। রামিসার মা বাবা সহ নেওয়া হলো 15 জনের। অভিযোগ প্রমাণিত বলছে রাষ্ট্রপক্ষ। দ্রুত সর্বোচ্চ সাজার দাবি। হামের পর এবার ডেঙ্গু আতঙ্ক, নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় 80% ছাড়, ফাঁকা থাকবে 10 ভাগ শয্যা। চিকিৎসকদের ফি না নেওয়ার নির্দেশ। এবং দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। রাশিয়ায় 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে 3টি রিক্রুটিং এজেন্সি সিলগালা। এ ছিল দুপুরের সময়। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।